आप याद रखो मैं क्या कह रहा हूँ, नरेंद्र मोदी को, अमित शाह को कांग्रेस पार्टी हराएगी, बीजेपी को कांग्रेस पार्टी हराएगी। বুকের পাটা থাকলে তবেই এই মঞ্চে টিকে থাকা যায়। দোর্দণ্ড প্রতাপ শাসক যখন আপনার বয়স নিয়ে কুরুচিকর ব্যঙ্গ করে তখন বুঝবেন আপনার সময় ফুরিয়ে যায়নি, বরং শাসকের বুকে কেঁপে উঠেছে। রাহুল গান্ধীর বয়স নিয়ে বিজেপির এই সস্তা কটাক্ষ আসলে কোনো ঠাট্টা নয়, এটা হলো ময়দানে তার ক্রমবর্ধমান জনপ্রিয়তার শঙ্কিত শাসকের এক ধরনের অসহায়তার প্রমাণ। আজ 56 বছরের রাহুল গান্ধীকে নিয়ে বিজেপির এই যে 24 ঘন্টার অবসেসিভ ট্রোলিং, এটা আসলে কোনো অবহেলা নয়, এটা হলো এক চরম পলিটিক্যাল ফোবিয়া। এই অবসেসিভ ট্রোলিং আসলে কোনো অবহেলা নয়, এটা হলো এক রাজনৈতিক ভয়ের স্বীকৃতি। যে নেহেরুর জামানায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিরোধীদের সম্মান দেওয়া হতো, আজ সেই ভারতীয়র গণতন্ত্রে বিরোধীদের পোকামাকড় ভাবা হচ্ছে, দল ভাঙা হচ্ছে, বুলডোজার চালানো হচ্ছে। ইতিহাস সাক্ষী আছে, শাসক যত বড় ডিটেক্টরই হোক না কেন, জনজোয়ারের সামনে তাসের ঘরের মতন ভেঙে পড়তে বাধ্য। ক্ষমতা কারোর পিতৃদেবের সম্পত্তি নয়। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর 56তম জন্মদিনে টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। রাহুলের দীর্ঘায়ু এবং সুস্থ জীবনের কামনা করেছিলেন, কিন্তু বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়ার এই টুইটটা স্ক্রিনে দেখুন। রাহুলের 56তম জন্মদিন নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। মোদীজি না মালবিয়া, শাসকের কোনটা মুখ আর কোনটা মুখোশ সে আলোচনায় ঢুকছি না, বরং সোজা কথায় আসছি। আজ রাহুল গান্ধীর বয়স এখন 56 বছর। বিজেপি নেতা অমিত মালবিয়া একটা টুইট করেছেন, কটাক্ষ করে বলেছেন, আর 4 বছর বাদেই তো রাহুল সিনিয়র সিটিজেন হয়ে যাবেন। দেশের রাজনীতি এখন তরুণদের দিকে ঝুঁকছে, আর রাহুলের সময় নাকি হাত থেকে বেরিয়ে যাচ্ছে। শুনে আপনার হাসি পাচ্ছে, আমারও পাচ্ছে। আসলে রাহুল গান্ধীকে নিয়ে বিজেপির এই যে আচরণ, একে কি বলা হয় জানেন? একতরফা প্রেমে ব্যর্থ হওয়া প্রেমিকের ছটফটানি। যেন বিজেপির ভালোবেসে রাহুলের দিকে হাত বাড়িয়েছিল, আর রাহুল স্পষ্ট বলে দিয়েছেন, না ভাই, তোমাদের আমি ভালোবাসতে পারবো না। ব্যাস, সেই থেকে শুরু হয়েছে এক অদ্ভুত অস্বস্তি। বিজেপি না পারছে রাহুলকে আপন করতে, না পারছে তাকে দূরে ঠেলে দিতে। এই যে ছটফটানি, এটা আসলে একটা পলিটিক্যাল অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। মাঝে মাঝে তো মনে হয় এটা শাসকের মানসিক বিভ্রমের পর্যায়ে চলে গেছে। প্রশ্ন হলো, কেন এমন হয়? সমস্যাটা আসলে বিজেপির দলীয় চরিত্রের গভীরে। এই দলটার ভেতরে বিরোধী পক্ষকে সহ্য করার মতন গণতান্ত্রিক মানসিকতাই নেই। তা সে মতাদর্শের লড়াই হোক কিংবা সরকারের বিরোধিতা। আর এই গণতান্ত্রিক বোধের অভাব থেকেই জন্ম নেয় অহংকার। তাই তারা বিরোধীদের অবিরাম অপমান করতে চায়, ভয় দেখাতে চায়, কোণঠাসা করতে চায়। আর তাদের এই আক্রমণের মূল লক্ষ্যই হলেন রাহুল গান্ধী। একটু ইতিহাস ঘেঁটে দেখা যাক। ফিরে যাই পণ্ডিত জওহরলাল নেহেরুর জামানায়। তখন কংগ্রেসের হাতে বিপুল ক্ষমতা, সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা, ভোটের ঝুলিতে 45%-এর বেশি ভোট। কিন্তু সেই দোর্দণ্ড প্রতাপ নেহেরু কি কখনো অটল বিহারী বাজপেয়ী বা বলরাজ মাধোকের মতন বিরোধী নেতাদের অপমান করেছিলেন? কখনো না। উল্টে বাজপেয়ীর ভালো ভাষণের প্রশংসা করতেন নেহেরু। বিদেশি রাষ্ট্রপ্রধানদের সামনে বাজপেয়ীকে দেখিয়ে বলতেন, দেখুন, ইনি আমাদের তীব্র সমালোচনা করেন, কিন্তু এই ছেলেই একদিন ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন। আজকের বিজেপি আর সেই দিনের কংগ্রেস, ফারাকটা এখানেই স্পষ্ট। বিজেপির ভাবনায় গণতান্ত্রিক মূল্যবোধের বড়ই অভাব। আসলে গণতন্ত্র বলতে তারা বোঝে স্রেফ নির্বাচনে জেতা আর হারা, তার বাইরে যে একটা বড় জগৎ আছে সেটা তারা মানতেই চায় না। বিজেপির কাছে গণতন্ত্রের মানেটা ঠিক কি? ভোট মিটে গেল তো ব্যাস, গণতন্ত্রের সঙ্গে আর কোনো লেনদেন নেই। তারপর শুরু হয় আসল খেলা। একদিকে আমজনতার মগজ ধোলাই করে উগ্র মেরুকরণের সস্তা আফিম গিলিয়ে দাও, একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় বিরোধী হিন্দু তৈরি করো, আর তলে তলে দেশের জল, জঙ্গল, আকাশ, জমিন, বন্দর, জলের দরে হাতে গোনা 2-4 জন পরম মিত্র শেঠজির পকেটে পুরে দাও। ভোট ফুরলে যারা আমজনতা তারা স্রেফ লাইনের ভোটার, আর ভোট এলে সেই শেঠজিদের এটিএম এর মতন ব্যবহার করো। আমলাতন্ত্র থেকে তদন্ততন্ত্র, নির্বাচন কমিশন থেকে বিচারতন্ত্র, সব আজ হাতের পুতুল। আর এই রূপকথা সাম্রাজ্যকে পাহারা দেয় অষ্টপ্রহর শাসকের চারণ কবির ভূমিকা নেওয়া এক শ্রেণীর চাটুকার মিডিয়া। রুটি রুজি চাকরির কথা বললেই কপালে জুটবে দেশদ্রোহীর তকমা।
আর বিরোধীদের জন্য তো রয়েছেই ইডি সিবিআই এর বুলডোজার সংস্কৃতি। অতএব আমায় মারে সাধ্য কার, এই তো খেলা। এরপর যদি কেউ সরকারের সমালোচনা করে তবে সংসদের ভেতরে আর বাইরে তার ওপর কেমন ভাষার প্রয়োগ হয় তা তো আপনারা রোজই দেখছেন। শুরুর প্রশ্নেই আবার ফিরে আসি, ওই যে অমিত মালবী আর রাহুলের 56 বছর বয়স নিয়ে খোঁচা দিচ্ছেন। আচ্ছা, ভারতের ইতিহাস কি বলে দেশের প্রধানমন্ত্রীরা কে কত বয়সে গদিতে বসেছিলেন? সেই পরিসংখ্যানটা একবার দেখা যাক। তথ্য বলছে এই দেশে বেশিরভাগ প্রধানমন্ত্রী কিন্তু 60 বছর পার করার পর দায়িত্ব পেয়েছেন। জওহরলাল নেহেরু অবশ্য 57 বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন। তারপর গুলজারিলাল নন্দা 65 বছর বয়সে, লাল বাহাদুর শাস্ত্রী 59 বছর বয়সে, ইন্দিরা গান্ধী অবশ্য বেশ কম বয়সে 48 বছরেই কুর্সি পেয়েছিলেন। আর দেশের সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, মাত্র 40 বছর বয়সে। বাকিদের তালিকাটা আরো চমকপ্রদ। মোরারজি দেশাই 81 বছর বয়সে প্রধানমন্ত্রী হন, চৌধুরী চরণ সিং 76 বছর বয়সে, বিশ্বনাথ প্রতাপ সিং 58 বছর বয়সে, চন্দ্রশেখর 63 বছরে, পিভি নরসিমহা রাও 69 বছরে। আর অটল বিহারী বাজপেয়ী প্রথমবার যখন প্রধানমন্ত্রী হন তার বয়স ছিল 71 বছর। এইচডি দেবেগৌড়া 63 বছরে, ইন্দ্র কুমার গুজরাল 77 বছরে। বাজপেয়ীজি যখন দ্বিতীয়বার দেশের দায়িত্ব নেন তখন তার বয়স 73। মনমোহন সিং 71 বছর বয়সে এবং নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন 63 বছর বয়সে। তাহলে হিসেবটা কি দাঁড়াচ্ছে 56 বয়সটা কি দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য খুব বেশি দেরি? আদৌ না। আসলে বয়সটা এখানে কোনো বড় ফ্যাক্টরের মধ্যে পড়েই না। আসল প্রশ্নটা অন্য জায়গায়। এই দেশের প্রধানমন্ত্রী যিনিই হন না কেন তিনি বিরোধী পক্ষকে সম্মান করতে জানেন কি না? আমাদের দেশ তো গণতন্ত্রের পথ বেছে নিয়েছে, আর এই গণতান্ত্রিক ব্যবস্থার দুটো চাকা হলো শাসক পক্ষ এবং বিরোধী পক্ষ। একটা চাকাকে অকেজো করে গাড়ি চালানো যায় না। শুনতে খুব দার্শনিক কথা মনে হচ্ছে, মোটেই না। এটা ভারতের নির্মম বাস্তব। আজ বিরোধীদের একের পর এক দল যেভাবে ভেঙে দেওয়া হচ্ছে, যেভাবে বুলডোজার চালানো হচ্ছে, একে কি আমরা ভারতীয় গণতন্ত্রের প্রতীক বলবো? মধ্যপ্রদেশের ভোপালে যেভাবে কংগ্রেসের রাজ্যসভার প্রার্থীর মনোনয়ন বাতিল করে দেওয়া হলো, যেখানে দেশের সুপ্রিম কোর্ট কিংবা নির্বাচন কমিশনও হস্তক্ষেপ করলো না, এটা কি সুস্থ গণতন্ত্রের লক্ষণ? প্রশ্নটা তাই রাহুলের বয়সের নয়, প্রশ্নটা এই দেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখার। শাসকের এই আগ্রাসী রূপের ভেতরে কি আসলে কোনো ভয় লুকিয়ে রয়েছে? আমরা কিন্তু ওইসব সুবিধাবাদী লোকেদের কথা বলছি না, যারা জরুরি অবস্থার সময় গ্রেফতার হওয়ার ভয় ইঁদুরের মতন গর্তে লুকিয়েছিল, আর যারা জেলে গেল তারা জেলের ভাত হজম করতে না পেরে ওই তাদের পূর্বসূরির ট্রেডমার্ক স্টাইলে মুচলেকা আর ক্ষমা চেয়ে বেরাচ্ছিল। আজকে যারা নিজেদের সবচেয়ে বড় দেশপ্রেমিক বলে দাবি করেন তারা সেদিন আচার্য বিনোবা ভাবের পায়ে পড়ে কান্নাকাটি করেছেন, এই বলে অনুরোধ করেছেন যে দয়া করে ইন্দিরা গান্ধীকে একটু বলুন না, আমরা তো ওর 20 দফা কর্মসূচির কত বড় অনুরাগী, আমাদের ছেড়ে দিতে বলুন। হ্যাঁ, আজ যারা ক্ষমতার গরমে 24 ঘন্টা ছাতি ফুলিয়ে বীরত্ব সার্টিফিকেট বিলি করেন, একটা সামান্য জেলের খাঁচা যাদের বীরত্বের বেলুন ফুটো করে দিয়েছিল, আজ তারা বীর সেজে জ্ঞান দিচ্ছেন। না, আমরা তাদের কথা বলছি না, আমি বলছি সেই মহান রাজনৈতিক সংস্কৃতির কথা যেখানে মাত্র 10 জন সাংসদও ছিল না, যে ভারতীয় জনসংঘের তার নেতা অটল বিহারী বাজপেয়ীকেও সংসদে দাঁড়িয়ে বুক ভরা সম্মান দিতেন পণ্ডিত জওহরলাল নেহেরু। আর আজ রোজ 24 ঘন্টা একটা সংগঠিত ক্যাম্পেইন চালানো হয় কিভাবে রাহুল গান্ধীকে অপমান করা যায়, কিভাবে সোনিয়া গান্ধীকে ইতালির মেয়ে থেকে শুরু করে ইত্যাদি প্রবৃত্তি বলে কুরুচিকর হেনস্থা করা যায়, কিভাবে বিরোধী দলের নেতাদের স্রেফ পোকামাকড়ের মতন তুচ্ছ তাচ্ছিল্য করা যায়, এমনকি সংসদের ভেতরে কোনো মুসলিম সাংসদ থাকলে তার ধর্ম তুলে আক্রমণ করতেও বুক কাঁপে না এদের। আর আশ্চর্যের বিষয়, এত কিছুর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। উল্টে ক্যামেরার সামনে যারা ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে তাদের দেওয়া হয় বড় বড় পদ। এটাই হলো আজকের ক্ষমতার আসল চেহারা। কি ভাবছেন? এসব শুনে মনে হচ্ছে কংগ্রেস আর কোনোদিন নির্বাচনে জিততে পারবে না, রাহুল গান্ধী কোনোদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না। এটা তো সময়ই বলবে। আমরা তো কোনো গণৎকার নই, কিন্তু ইতিহাসের পাতা উল্টে দেখুন, 1998 সালে দাঁড়িয়ে যদি কেউ বলতেন নরেন্দ্র মোদী একদিন গুজরাটের মুখ্যমন্ত্রী হবেন, লোকে হেসে উড়িয়ে দিত, কারণ সেই সময় এই নরেন্দ্র মোদী লালকৃষ্ণ আদবানির বাড়ির বাইরে গাছের তলায় বসে থাকতেন
আদবানির সঙ্গে একটু দেখা করার জন্য ছটফট করতেন। তখন কে ভেবেছিল তিনি মুখ্যমন্ত্রী হবেন? আর মুখ্যমন্ত্রী হওয়ার পরই বা কে ভেবেছিল যে তিনি শুধু প্রধানমন্ত্রী হবেন না, পরপর 3বার দেশের কুর্সি সামলাবেন? সুতরাং ভবিষ্যৎ কেউ জানে না। আজকের পরিসংখ্যান দিয়ে যারা হিসেব করছেন তারা বলছেন দেশের 22টি রাজ্যে এনডিএ সরকার, কংগ্রেস একা মাত্র 4টি রাজ্যে, আর পুরো ইন্ডিয়া জোট মিলে বড় জোর 8টি রাজ্যে ক্ষমতায় রয়েছে। মোদিজির বিজয় রথ তাই নাকি অপ্রতিরোধ্য। কিন্তু থামুন, 2024 লোকসভা নির্বাচনের আগেও তো বিজেপির এই একই দম্ভ ছিল। আবকি বার 400 পার করতে করতে শেষে 240-এ এসে ব্রেক কষতে হলো কিনা? 240 আসনে আটকে যাওয়ার পর বিজেপির আত্মবিশ্বাসে এমন তলানিতে ঠেকলো যে তারা নিজেদের সংসদীয় দলের আলাদা কোনো বৈঠকই ডাকতে পারলো না। তড়িঘড়ি ডাকতে হলো এনডিএর বৈঠক। ভারতের ইতিহাসে আমরা প্রথমবার দেখলাম যে দলের তিনি নেতা, সেই দল এককভাবে নরেন্দ্র মোদীকে নেতা নির্বাচন করার সাহস পেল না। শরিক দলদের ডেকে দলের পদাধিকারীদের বসিয়ে তবেই নেতা বাছা হলো। গভীরের সেই নার্ভাসনেসটা কি বোঝা যাচ্ছে? তাই তর্কের খাতিরে তর্ক নয়, সোজা হিসেব বুঝে নিন। যদি এই দেশের গণতন্ত্র না বাঁচে তবে এই দেশটাও বাঁচবে না। আপনি হয়তো বারবার ভাবছেন 2029 নির্বাচনে যদি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতে না পারেন, অন্তত 60 বছর বয়স হওয়া পর্যন্ত যদি তিনি কুর্সি না পান, তবে কি অবাক হওয়ার কিছু থাকবে? আমি আবারও বলছি, আমরা কোনো গণৎকার নই যে আপনার উস্কানিতে পা দিয়ে চট করে বলে দেব রাহুল প্রধানমন্ত্রী হবেন কি হবেন না। কিন্তু একটা ঐতিহাসিক সত্য আজ কেউ অস্বীকার করতে পারবে না, নেহেরু গান্ধী পরিবার কিন্তু একবার নয়, দুবার নিজেদের দলের অন্য যোগ্য নেতাদের দেশের প্রধানমন্ত্রী পদে বসিয়েছে। ক্ষমতা হাতের মুঠোয় পেয়েও ছেড়ে দিয়েছে। বুকে হাত দিয়ে বলুন তো, এই তথ্যটা কি ভুল? ইতিহাস সাক্ষী আছে। 1991 সালে রাজীব গান্ধীর মর্মান্তিক মৃত্যুর পর যখন গোটা কংগ্রেস দল সোনিয়া গান্ধীর দরজায় গিয়ে আছাড় খেয়ে পড়েছিল, তখন সোনিয়া স্পষ্ট ভাষায় দলের দায়িত্ব নিতে অস্বীকার করেছিলেন। প্রধানমন্ত্রী করা হয়েছিল পিভি নরসিমহা রাওকে। আবার 2004-এর কথা মনে করে দেখুন, নির্বাচনে জিতে সোনিয়া গান্ধী যখন কংগ্রেসের সংসদীয় দলের নেত্রী নির্বাচিত হয়ে গেছেন, প্রধানমন্ত্রী হওয়া যখন স্রেফ সময়ের অপেক্ষা, তখনও তিনি ক্ষমতা ছুঁড়ে ফেলে দিয়ে ডক্টর মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করেছিলেন। এই যে ক্ষমতার মোহ ত্যাগ, তা কি আজকের শাসকের পক্ষে সম্ভব? আজকের দিনে দাঁড়িয়ে ভাবা যায় যে নরেন্দ্র মোদী হঠাৎ বললেন, না এবার আমি নই, আমার বয়স হয়েছে, এবার আমার জায়গায় অন্য কেউ প্রধানমন্ত্রী হন? এটাকে আকাশ কুসুম কল্পনা ভাবলেও কম বলা হবে। তাই বলছি, নেহেরু গান্ধী পরিবারকে যতটা পারেন অপমান করুন, মন ভরে কুৎসা রটান। আসলে বিজেপি এক মারাত্মক ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগছে। সেই হীনমন্যতা থেকেই তারা জওহরলাল নেহেরুর সঙ্গে যখন তখন যাকে তাকে জুড়িয়ে দিয়ে তার চরিত্র হননের নোংরা খেলায় মেতে ওঠে। আর দেশের সাধারণ মানুষ ফ্যাল ফ্যাল করে তা দেখে। স্বয়ং প্রধানমন্ত্রী দেখেন, স্পিকার মহোদয় দেখেন, সংসদের ভেতরে বসে, আর এই ধরনের কুরুচিকর আক্রমণ যারা করে সেই সমস্ত সাংসদদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয় না। নিজের দেশের পুরোধা পুরুষদের, নিজের পূর্বপুরুষদের সম্মান করতে না জানার চেয়ে ঘৃণ্য অপরাধ আর কি হতে পারে? তিনি যে দলেরই হন না কেন, পূর্বপুরুষ তো দেশের। আর যে দল নিজের দেশের পূর্বপুরুষদের শ্রদ্ধা করতে জানে না, সেই দলের প্রতি সাধারণ মানুষের সম্মান একটু কমই থাকবে, বেশি তো আর হবে না। সবশেষে মূল প্রশ্নে আসি, নরেন্দ্র মোদীকে কি আদৌ হারানো সম্ভব? আর যদি সম্ভব হয় তবে কি সেই কাজটা একমাত্র কংগ্রেসই করতে পারে? মোদীর এই দানবীয় নির্বাচনী মেশিনারিকে রুখে দেওয়ার মতন পাল্টা নির্বাচনী যন্ত্রকে কংগ্রেসের কাছে আছে? আর সবচেয়ে বড় কথা, সেই যন্ত্রটা চালানোর জন্য রাহুল গান্ধীর পেছনে কোনো চাণক্য বা মাস্টার স্ট্র্যাটেজিস্ট আছেন কি? 2022 সালের 4 সেপ্টেম্বর ভারত জোড়ো যাত্রা শুরু করার ঠিক আগে দিল্লিতে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী কি বলেছিলেন আরো একবার শোনাই। आप याद रखो मैं क्या कह रहा हूँ, नरेंद्र मोदी को, अमित शाह को कांग्रेस पार्टी हराएगी, बीजेपी को कांग्रेस पार्टी हराएगी। রাহুল বুক ঠুকে সেদিন বলেছিলেন, লিখে রাখুন আমি কি বলছি, নরেন্দ্র মোদী আর অমিত শাহকে এই কংগ্রেস পার্টি হারাবে, বিজেপিকে হারালে কংগ্রেসই হারাবে। অনেকে হয়তো ভাবছেন এটা রাহুলের অতি আত্মবিশ্বাস, কিন্তু একটু তলিয়ে দেখলে বুঝবেন রাহুল ভুল বলছেন না। কারণ বিজেপিকে জাতীয় স্তরে টক্কর দেওয়ার মতন সর্বভারতীয় সংগঠন আজও একমাত্র কংগ্রেসেরই আছে। খাতা কলমে দেখতে গেলে আজ এই কঠিন অবস্থাতেও দেশের 7টি রাজ্যে কংগ্রেসের হয় নিজস্ব সরকার আছে, না হয় তারা জোট সরকারের শরিক। আর দেশের এমন কোনো কোণ নেই
যেখানে কংগ্রেসের একটা পতাকা বা একজন কর্মী খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মুদ্রার ওপিঠটাও তো দেখতে হবে। মোদীকে হারানো মোটেও মুখের কথা নয়, কারণ মোদী একা লড়েন না, মোদীর পেছনে লড়ে একটা আস্ত সিস্টেম। আর এই সিস্টেমের রিমোট কন্ট্রোলটা থাকে অন্য এক হেভি ওয়েটের হাতে। সোজা কথায় ভোটে জেতেন নরেন্দ্র মোদী, কিন্তু পর্দার আড়ালে চিত্রনাট্যটা লেখেন অমিত শাহ। তাহলে মোদীজির যদি একজন অমিত শাহ থাকেন, তবে রাহুল গান্ধীর অমিত শাহ কে? কে রাহুলের চাণক্য? মনে করুন, এমনকি সোনিয়া গান্ধী যখন 2004 আর 2009 সালে পরপর দুবার বিজেপিকে ধরাশায়ী করেছিলেন, তখন সোনিয়ার পেছনের আসল মস্তিষ্ক ছিলেন একজনই, আহমেদ প্যাটেল। তাহলে রাহুলের চাণক্য কে? যা স্ট্র্যাটেজিতে রাহুল গান্ধী বিজয় রথ ছোটাবেন, তিনি কি মল্লিকার্জুন খাড়গে, ডিকে শিবকুমার, নাকি পর্দার আড়ালে দল পরিচালনার লাগাম যার হাতে, সেই কেসি বেনুগোপাল, নাকি জয়রাম রমেশ, নাকি রাজস্থানের জাদুকর অশোক গেহলট, বা ছত্তিশগড়ের ভূপেশ বাগেল, নাকি খোদ রাহুলের নিজের বোন প্রিয়াঙ্কা গান্ধী? সময় উত্তর দেবে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।